গ্রামে শিবা নামের একজন যুবক বিষ্ণু শর্মা নামের গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করছিলেন। শিক্ষা গ্রহণ শেষ হওয়ার অন্তিম দিনে ও গুরুদেবের কাছে যায়। দেখো শিবা, আজ থেকে তুমি তোমার জ্ঞান শুধুমাত্র ভালো কাজে প্রয়োগ করবে, যাতে তুমি সবার কাছেই আদর্শ হতে পারো। গুরুদেব, আপনি যখনই কিছু বলেন তখনই সকলের ভালোর জন্যই বলেন। আপনি সবাইকে আদর্শ হতে বলেন। একটাই শব্দ আপনি বারবার প্রয়োগ করেন। এই শব্দের অর্থ কি গুরুদেব? আর আপনি এটা বারবার ব্যবহারই বা কেন করেন? তুমি ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছো, একটু অপেক্ষা করো। দেখো বৎস, এই প্রথম পুতুলটার কান দেখো কতটা বড়। অর্থাৎ তোমার এই পুতুলটা থেকে শেখা দরকার যে কিছু মানুষের কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেওয়া উচিত, বুঝলে? তাহলে কারোর কথা আমি শুনবো না বলছেন? কিন্তু সেটা কেন গুরুদেব? হ্যাঁ বৎস, যে যাই বলুক কারোর কথাই শুনবে না, এই রকম ধরনের লোকের থেকে দূরে থাকাই উচিত। এই দেখো, এটা হলো দ্বিতীয় পুতুল। এই পুতুলটার একটা কান বড় আর এর মুখও বড়। তুমি বুঝতে পারছো কিছু? অর্থাৎ কেউ তোমাকে কোনো কথা বললে সেটা ভালো মতো শুনবে আর অন্য কারোর কাছে পৌঁছে দেবে। এই কথাটা আমি পুরোপুরি বুঝতে পারলাম না। এর অর্থ হলো, যদি তোমাকে কেউ একটা কথা বলে আর তোমার যদি মনে হয় সেটা তোমার ভালোর জন্য বলা হচ্ছে, তাহলে সেই কথা থেকে তোমার জ্ঞান অর্জন করা উচিত। এরকমটা করলে তোমার জ্ঞান বৃদ্ধি পাবে আর অন্য মানুষেরও ভালো হবে। অর্থাৎ ভালো কথা শুনে চুপ করে থাকা উচিত না, সেই জ্ঞানটা সবার মধ্যে বিলিয়ে দেওয়া উচিত, তাই তো? হ্যাঁ বৎস, এবার তুমি এই পুতুলটা দেখো। এই পুতুলটা একটা কান বড়। যদি তোমার উপর ভরসা করে কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলে আর সেই কথাটা তোমার মনের মধ্যেই রাখতে বলে, তাহলে তার কথা অন্য কাউকে বলা উচিত হবে না। সেটা আমি কি করে বুঝবো গুরুদেব? তোমার বন্ধু, মা, বাবা অথবা তোমার পরিবারের লোকজন, অর্থাৎ তোমার কাছের মানুষরা তোমার উপর ভরসা করে যদি তোমাকে কোনো কথা বলে, তাহলে সেই কথা বাইরে আসা উচিত নয়। 2 মাস পর আবার এসে আমার সাথে দেখা করো। তখন আমি দেখবো তুমি এই 3টে পুতুল থেকে কি শিক্ষা পেয়েছো, আর তারপর আমি তোমাকে 4র্থ পুতুলটা দেব। গুরুদেব, 4র্থ পুতুলটা পরে কেন দেবেন? এখনই তো দিতে পারেন। তুমি এই 3টে পুতুল সম্পর্কে জেনে বাস্তব জীবনে ফিরছো, তাই তোমার 2 মাসের মধ্যেই 2টো পুতুলের মতো জীবনযাপন করতেই হবে। এরপর তুমি 3য় পুতুলের মতো জীবনযাপন করতে সক্ষম হবে। তোমাকে 4র্থ পুতুলটা দেব। ঠিক আছে গুরুদেব, এখন আমাকে আজ্ঞা করুন, আমি আমার গ্রামে যাব। 2 মাস পর আমি আবার আপনার কাছে ফেরত আসবো। বিজয় ভব। যাও বৎস, সফল হও। এরপর শিবা গুরুদেবের থেকে গ্রামে যাওয়ার অনুমতি নিয়ে গ্রামে ফিরে আসে ও বাড়িতে ওই 3টে পুতুলকে নিজের চোখের সামনে রাখে সবসময়। এই শিবা, এসে গেছো তুমি? তোমার শিক্ষা সম্পূর্ণ হয়ে গেছে। এখন ভবিষ্যতে কি করার কথা ভাবছো? আপাতত কিছুই না বাবা, আমার গুরুদেবের কথা মতো মহারাজের দরবারে একটা ভালো কাজ পাওয়াই প্রথম উদ্দেশ্য। ঠিক আছে শিবা, চাষের কাজ আমি আর তোমার দাদা মিলে করে নেব। তুমি যাও, মহারাজের কাছে গিয়ে একটা ভালো কাজ করো। তোমার মা আর আমার দুজনেরই এটাই ইচ্ছা। কিন্তু এখন না বাবা, আমি 2 মাস পরে কাজের চেষ্টা করব। ততদিন পর্যন্ত আমি আশেপাশে গ্রামে গিয়ে 5টা মানুষের সাথে মেশার চেষ্টা করব। প্রত্যেকটা মানুষকে সম্পূর্ণরূপে বোঝার পর আমি কাজের বিষয়ে ভাববো। এই সমস্ত কথা তো পরেও বলা যাবে নাকি? অনেক দিন কেটে গেছে। আগে চলো গিয়ে কিছু খাবার খেয়ে নাও, তারপর যত খুশি কথা বলো। চলো, আজ তোমার পছন্দের রান্না করেছি। এর পরের দিন সকালে শিবা ও দাদার সাথে যায়। কিরে শুভা, আমার সাথে যাচ্ছিস নাকি? চল আমার সাথে খেতে চল। না দাদা, আমার বন্ধু নাগরাজ আছে না, ওর সাথে অনেক বছর হয়েছে দেখা হয়নি, একবার ওর সাথে দেখা করতে যাচ্ছি। ও, তুই নাগরাজের কাছে যাচ্ছিস? তুই বলে ওর কাছে যাস না। ও এখন আর তোর আগের ছোটোবেলার বন্ধু নেই, সম্পূর্ণ বদলে গেছে। এখনও চোর হয়ে গেছে। ওকে 3বার মহারাজ কারাগারে নিক্ষেপও করেছে। ওর থেকে যতটা দূরে থাকবি ততই তোর জন্য ভালো। কি, নাগরাজ চোর হয়ে গেছে? ও ছোটোবেলায় তো খুব ভোলা ভালাই ছেলে ছিল, প্রত্যেক দিনও আমাকে কিছু না কিছু খাবারও এনে দিত। এখন হঠাৎ করে চোর হয়ে গেল কেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি ঠিকই বলছি ভাই, এখন ওর সাথে দেখা করা উচিত নয়। ওর সাথে দেখা করার পর লোক তোকেও চোরই ভাববে। ঠিক আছে দাদা, তুমি চাষের কাজে যাও, আমি কিছুক্ষণ গ্রামে ঘুরে তারপরে আসছি। কথাটা বলে শিবা ওখান থেকে বেরিয়ে যায় আর গ্রামে ঘুরতে থাকে। এটা তো নাগরাজ, ওর সাথে দেখা হয়েছে অনেক বছর আগে। একবার কথা বলে দেখি। কিরে নাগরাজ, এই কেমন আছিস তুই? আমাকে চিনতে পারছিস? আরে শিবা, তুই তো পড়াশোনার আশ্রমে ছিলিস, তাই না? তোর পড়া সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ হয়েছে। আমি আমার আশেপাশের মানুষজনকে চেনার চেষ্টা করছি। তুই কেমন আছিস? আমি তোর সম্পর্কে কিছু কথা শুনেছি, ওগুলো কি সত্যি? কি শুনেছিস? এটাই শুনেছিস তো, যে আমি এখন চোর হয়ে গেছি? তাহলে কথাটা তুই জেনেই গেছিস এখন। হ্যাঁ হ্যাঁ, ওই কথাটাই। তুই চুরি করা শুরু করলি কেন? এটা ছাড়া তুই অন্য কোনো কাজও তো করতে পারতিস। আরে না রে, চুরি করলে অনেক সহজে অনেক টাকা রোজগার করতে পারি।
কখনো কখনো এমন চুরি করি যে 1 বছর পর্যন্ত শান্তিতে শুধু বসে বসেই খাই। হ্যাঁ, সেটা তো ঠিক, তুই চুরি করে শান্তিতে জীবন কাটাতে পারবি, কারণ ওই টাকা তো আর তোর নিজের উপার্জন নয়। পরিশ্রম করে যদি ওই টাকাটা উপার্জন করতিস তাহলে বুঝতিস যে টাকাটা উপার্জন করতে কতই না কষ্ট হতো। এই এত কিছু ভাবলে আমরা চুরি করতে পারতাম না। ওইসব বাদ দে, আর তোর কথা বল, এখন কি করবি ভাবছিস? এখন আমি মহারাজের দরবারে কাজের জন্য যাব। আমার মা বাবার ইচ্ছে আমি মহারাজের কাছে গিয়ে কাজ করি। আরে এই সব কাজ করে তুই আর কত টাকাই পাবি? এত খাটনি করে তুই ওই 100টা সোনার মোহরও পাবি না। এর থেকে ভালো তুই আমাকে দেখ, কোনো বড় লোকের ঘরে চুরি করতে গেলে অন্তত পক্ষে 500টা সোনার মোহর আমি পাবোই। আর এমনিতেও 3-4 বার চুরি করলেও 1 বছরের জন্য আরাম করে থাকতে পারবো আমি। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি তোর মতন চুরি করবো, তাই তো? আমি তোকে যেটা বলতে চাইছিলাম সেটা তুই এতক্ষণে বুঝলি। তুইও আমার সাথে চুরি করার জন্য চলে আয়, তোকে কিছু করতে হবে না, শুধু চুরি করার সময় আমাকে পাহারা দিস। যদি কাউকে কোথাও থেকে আসতে দেখিস তাহলে তুই আমাকে সাবধান করে দিবি। আমার একার পক্ষে দুটো কাজ একসাথে করা মুশকিল। যেটা পাবো সেটা থেকে অর্ধেকটা তোকে আমি দেবো। আমার এসব একদমই পছন্দ নয়। আমি তোকে একটা পরামর্শ দিতে চাই, তাহলে তুইও আজ থেকে চুরি করা বন্ধ করে দে আর পরিশ্রম করে উপার্জন করার চেষ্টা কর, তাহলে তুই টাকার গুরুত্ব বুঝতে পারবি। হ্যাঁ, আমি এর আগেও এইসব কথা অনেকবার শুনেছি। যা গিয়ে নিজের কাজ কর। শিবা ওখান থেকে বেরিয়ে অন্য গ্রামের দিকে যায়। এ কি, এত ভালো একটা ছেলে বড় হয়ে এত বড় চোর হয়ে গেল? কিছু তো একটা আছে, ওর থেকে দূরে থাকেই আমার জন্য ভালো হবে, নাহলে আমাকেও লোকে ওর মতোই চোর মনে করবে। এরপর শিবা জঙ্গলের দিকে যেতে থাকে। তখনই কেউ ওর পিঠে তলোয়ার ঠেকায় আর বলে, এই তুই কে আর জঙ্গলে কি করছিস? বল, না হলে এক্ষুনি এটা পেটে ঢুকিয়ে দেবো। আমি তো গুরু বিষ্ণু শর্মার শিষ্য। গুরুকুলে শিক্ষা সম্পন্ন করার পর দেশ ভ্রমণে বেরিয়েছি। আচ্ছা, তুমি গুরু বিষ্ণু শর্মার শিষ্য, তোমার নাম কি? আমি তো রামপুর গ্রামের বাসিন্দা, আমার নাম শিবা। তুমি রামপুরে থাকো, তোমার নাম শিবা? আচ্ছা আচ্ছা, তুমি সেই শিবা। আরে আমি বীরু, তোর ছোটবেলার বন্ধু। আরে বীরু, তোকে সেই কত বছর আগে দেখেছি, একদমই পুরো বদলে গেছিস কিন্তু তুইও কি চুরি করা শুরু করে দিয়েছিস নাকি? আরে না না, আমি ওসব করি না। তুই তো আমার ছোটবেলার বন্ধু, আর তুই তো গুরু বিষ্ণু শর্মার শিষ্য, তাই তোকে আমি সত্যি কথাই বলবো। আমি এখন গুপ্তচরের কাজ করি, আমি মহারাজের একজন গুরুত্বপূর্ণ সেবক। আচ্ছা, তাহলে তুই গুপ্তচরের কাজ করিস? তাহলে তুই এই কথাটা আমাকে কেন বললি? তুই তো বিষ্ণু শর্মার শিষ্য, ওনার প্রশিক্ষণে থাকা শিষ্যরা ভালো সংস্কার শিখতে পারে, তাই আমি তোকে এইসব কথাই বললাম। তার মানে তুই এই জঙ্গলে থাকিস যদি বাইরে থেকে কোনো শত্রু আমাদের গ্রামে প্রবেশ করতে না পারে? না না, আমি তো ছদ্মবেশে শত্রুদের ওপর কড়া নজর রাখি, আর মহারাজকে এইসবই খবর দিতে যাচ্ছি। অর্ধেক রাস্তায় ঘোড়াটা পিছলে পড়ে গেছে, আমি একটা পাথরে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে গেছিলাম, আমার পাটাও ভেঙে গিয়েছে। আমি তো একদমই হাঁটতে পারছিলাম না। তারপর 2 দিন আমি এখানেই বিশ্রাম করছিলাম, তারপরেই আমি এখন এখানে হেঁটে হেঁটে আসতে পারলাম। আর তাই সন্ধ্যের বসে আমাকেই আটকালি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শত্রু চর আর সিপাহি আমার পিছু করতে এখানে পর্যন্ত চলে এসেছে, সেটা ভেবেই আমি তোকে আটকাই। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা মহারাজের কাছে পৌঁছাতেই হবে। তুই কি আমাকে সাহায্য করতে পারবি? হ্যাঁ, নিশ্চয়ই করবো। কি করতে হবে বল আমাকে। এটা অত্যন্ত গোপন সমাচার, তোকে ভরসা করেই আমি এই কাজটা দিচ্ছি। এর মধ্যে সম্পূর্ণ সমাচার রাখা রয়েছে। এই পত্রটা যত তাড়াতাড়ি সম্ভব মহারাজের কাছে পৌঁছে দে, দেরি হলে আমাদের রাজ্য সমস্যায় পড়তে পারে। তুই আমাকে ভরসা করতে পারিস ভাই, আমি এখনই এই খবরটা মহারাজকে দিচ্ছি, এটা আমার প্রতিজ্ঞা। কিন্তু মহারাজের সাথে দেখা করার আগে তো ওখানকার পাহারাদার আমাকে আটকে দেবে, তাহলে কি করে দেখা করব? যদি তোকে কেউ আটকায় তাহলে বলবি এটা বিরূপ সমাচার, কিন্তু মনে রাখিস এই সমাচার কিন্তু মহারাজ ছাড়া আর অন্য কেউ যেন জানতে না পারে। এই ষড়যন্ত্রে আমাদের রাজ্যের কিছু মানুষেরও হাত রয়েছে। তুই একদম চিন্তা করিস না বীরু, আমি গুরু বিষ্ণু শর্মার শিষ্য, কোথায় কি কাজ করতে হবে সেটা আমি খুব ভালো মতোই জানি। তুই নিজের খেয়াল রাখিস। আমি এখনই মহারাজকে সমাচার দিয়ে কাল সন্ধ্যার মধ্যেই ফেরত চলে আসবো, এটা আমার প্রতিজ্ঞা থাকলো। আমি তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো বন্ধু, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। এরপর শিবা বীরুর দেওয়া গোপন পত্র নিয়ে রাজধানীতে চলে যায়। রাজধানীতে পৌঁছানোর পর, এই তুই কে? যাকে তাকে ভেতরে ঢুকতে দেওয়ার অনুমতি নেই এখানে। এটা বীরুর সমাচার, আমাকে এক্ষুনি মহারাজের সাথে দেখা করতেই হবে। এরপর মহারাজের কাছে যাওয়ার সময় পথে সেনাপতির সাথে সাক্ষাৎ হয়। তুমি কে আর ভেতরে কি করে এলে? এক্ষুনি এখান থেকে চলে যাও। এটা বীরুর সমাচার, আমি মহারাজের সাথে দেখা করতে এসেছি। বিরু সমাচার পাঠিয়েছে? তাহলে সেই সমাচার পত্র আমাকে দিয়ে এখান থেকে চলে যাও। এই পত্র আমি অন্য কাউকেই দিতে পারবো না, দয়া করে আমাকে মহারাজের কাছে নিয়ে চলুন। যে কোনো সমাচার আগে আমার জানা উচিত। আমি এই রাজ্যের সেনাপতি, ওটা আমাকে দিয়ে দাও। ও আমাকে এটা অন্য কাউকে দিতে বারণ করেছে, আমি দিতেও পারবো না। আমি এক্ষুনি মহারাজের সাথে দেখা করতে চাই। এটা জানার আগে আমি তোমাকে কোনোভাবেই মহারাজের সাথে দেখা করতে দিতে পারবো না। চুপচাপ ওটা আমাকে দিয়ে দাও, না হলে আমি তোমাকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করবো। আপনি আমার সাথে যা খুশি তাই করতে পারেন, কিন্তু এই পত্রটা আমি আপনাকে দিতে পারবো না। এটা অত্যন্তই গোপন একটা পত্র, শুধুমাত্র মহারাজকেই দেবো, আমি এটা আর কাউকে দিতে পারবো না। দয়া করে আমাকে মহারাজের কাছে নিয়ে চলুন। এর মধ্যে ওখানে মন্ত্রী মশাই এসে উপস্থিত হন। আরে কি হচ্ছে এটা কি এখানে? আমাকে বলো। এই সেনাপতি, এই লোকটাকে? এই লোকটাকে আমি জানি না, অনেকক্ষণ ধরে আমাকে হুমকি দিচ্ছে। আপনি যান মন্ত্রী মশাই, একে আমি বুঝে নেব।
মন্ত্রীমশাই, আমি মহারাজের জন্য অত্যন্ত একটা গোপন সমাচার নিয়ে এসেছি। আমাকে বীরু পাঠিয়েছে। আরে তোমাকে বীরু পাঠিয়েছে? তাহলে বীরু কোথায়? তোমাকে যে বীরু পাঠিয়েছে এর প্রমাণই বাকি। আমাকে বীরু বলেছে যে মহারাজকে বলতে এটা ওর সমাচার। ঠিক আছে, তুমি আমার সাথে এসো। সেনাপতি, ওকে আমার সাথে আসতে দাও। চলো, আমি তোমাকে এক্ষুনি মহারাজের কাছে নিয়ে যাচ্ছি। এরপর শিবাকে মন্ত্রী মহারাজের কাছে নিয়ে যান আর শিবা ওই গোপন পত্র মহারাজকে দিয়ে দেন। মহারাজ ওটা পড়ে বলেন, মন্ত্রীমশাই, এক্ষুনি আমাদের সেনাপতিকে গ্রেফতার করুন। ও আমাদের শত্রু রাজ্যের সাথে মিলে অনেক বড় ষড়যন্ত্র করেছে। এই কে আছো? এক্ষুনি গিয়ে সেনাপতিকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করো। আচ্ছা মহারাজ, কি হয়েছে? আপনি কেন সেনাপতিকে কারাগারে নিক্ষেপ করার আদেশ দিলেন? আমি কি জানতে পারি সেটা? সেনাপতি আমাদের শত্রু রাজা জয় বর্মার সাথে হাত মিলিয়েছে। এক সপ্তাহের মধ্যে আমাদের রাজ্যের উপর আক্রমণ করার আর আমাকে বন্দি করে শত্রু রাজার কাছে নিয়ে যাওয়ার একটা বড় ষড়যন্ত্র করেছে। এক্ষুনি আমাদের সেনা তৈরি করতে হবে। তাহলে জয় বর্মা আমাদের রাজ্য আক্রমণ করার জন্য প্রস্তুত, আর সেটার জন্যই আমাদের সেনাপতি ওনাকে সহায়তা করছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব সেনাপতিকে মৃত্যুদণ্ড দিন। যেসব সেনারা ছুটির জন্য বাড়িতে গেছে তাদেরকে এক্ষুনি ডেকে পাঠাও। এইবার এই জয় বর্মাকে উচিত শিক্ষা দিতেই হবে। দেখো শিবা, এত গুরুত্বপূর্ণ একটা সমাচার এখানে পাঠানোর জন্য বীরু নিজে না এসে তোমাকেই বা কেন পাঠালো? বীরু আমার ছোটবেলার বন্ধু মহারাজ। এখানে আসার পথে ওর ঘোড়া থেকে নিচে পড়ে গেছিল, আর তাই জন্য পায়ে খুব চোটও পেয়েছে। ও এখানে আসার মতো পরিস্থিতিতে নেই। সাবাস শিবা, সাবাস। এত গুরুত্বপূর্ণ সমাচার আমাদের সঠিক সময় দেওয়ার জন্য তোমার জন্য ছোট্ট একটা উপহার। এইভাবে ওই গোপন পত্র পড়ে মহারাজ শত্রুপক্ষের আক্রমণের মোকাবিলা করার জন্য প্রস্তুত হন। আমাকে তাড়াতাড়ি গিয়ে বীরুর সাথে দেখা করতে হবে। জানি না ওর শরীর কেমন আছে। তুই এসে গেছিস শিবা? সেনাপতিকে কি বন্দি করা হয়েছে কি হয়নি? উনি একদমই খারাপ মানুষ। শত্রু রাজার সাথে হাত মিলিয়ে আমাদের রাজাকে হারিয়ে নিজে মহারাজ হওয়ার চেষ্টা করেছে। সেনাপতিকে বন্দি বানিয়ে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজদ্রোহীকে সঠিক দণ্ডও দেওয়া হয়েছে। বীরু, তোকে অনেক অনেক ধন্যবাদ শিবা। যদি সঠিক সময় মহারাজের কাছে এই সমাচার না নিয়ে যেতিস তাহলে না জানি কি হয়ে যেত। তুই আমাকে ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিয়েছিস, আমি তোর প্রতি কৃতজ্ঞ। এই এখন তোর শরীর কেমন আছে? আমি এখন হাঁটতে পারছি শিবা। আমার শরীর এখন ঠিকই আছে। আমি এখন যাচ্ছি। এই সব জেনে যাওয়ার পর শত্রু রাজা মনে করেন যে এখনই আক্রমণ করলে ওনাদের পরাজয় নিশ্চিত। এই জন্য উনি ওই রাজ্য আক্রমণ করার চিন্তা ত্যাগ করেন। এইভাবেই শিবা দেশ ভ্রমণ করতে গিয়ে অনেক মানুষের সান্নিধ্যে আসে। 2 মাস পর আবার গুরুজির কাছে যায়। তুমি এই 2 মাসের মধ্যে অনেক মানুষের সাথে দেখা করে খুব বিচক্ষণ হয়ে গেছো। এই 3টে পুতুল সম্পর্কে তুমি কি কি জানতে পেরেছো আমাকে বলতে পারো? তাহলে বলে ফেলো শুনি। নিশ্চয়ই গুরুজি। এই প্রথম পুতুলটা এক কানে শোনে আর দ্বিতীয় কান দিয়ে বের করে দেয়। অর্থাৎ যে সমাচার উপযুক্ত নয় সেটা আমাদের নিজেদের মধ্যে রাখা উচিত নয়, সঙ্গে সঙ্গে অন্য কান দিয়ে বের করে দেওয়া উচিত। আমি যদি আমার বন্ধু নাগরাজের কথা শুনতাম তাহলে আমিও ওর মতোই চোর হয়ে যেতাম, আর তাই আমি ওর কথা সঠিক সময় অন্য কান দিয়ে বার করে দিয়েছি। তাহলে তুমি দ্বিতীয় পুতুলটা থেকে কি শিখেছো? এই পুতুলটা থেকে শিখেছি যে কোনো গুরুত্বপূর্ণ রহস্য যদি শুনতে পাই তাহলে সেটা নিজের মধ্যে রেখে যাকে সেটা জানানো দরকার শুধুমাত্র তাকেই সেটা জানানো উচিত। উদাহরণস্বরূপ আমার বন্ধু আমার উপর ভরসা করে একটা অত্যন্ত গোপন কথা জানায়। আমি মহারাজকে সেটা জানানোর জন্যই নিজের মনের মধ্যেই রেখেছিলাম, আর এর ফলে নিজেদের রাজ্যকে শত্রুর আক্রমণ থেকে বাঁচাতে পেরেছিলাম। আর এই তৃতীয় পুতুলটা শুধুমাত্র শোনে, আর যেটা শুনে সেটা আর 5 জনকে বলে। এটা থেকে তুমি কি শিখেছো বৎস? এর যথার্থ উদাহরণ আপনি গুরুদেব। আপনি আমাকে যে বিদ্যা শিখেছেন সেটা অত্যন্তই মূল্যবান, আর তার জন্যই আমি এত জ্ঞান অর্জন করতে পেরেছি। আমি আপনার কাছে যে জ্ঞানগুলো অর্জন করেছি সেটা আমি সবার মধ্যেই বিলিয়ে দিয়েছি, কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই জ্ঞানী হবার অধিকার রয়েছে। হ্যাঁ, কোন কথাটা লুকোনো উচিত আর কোন কথাটা বলা উচিত আর কোন কথাটা মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া উচিত সেটা তুমি ভালো মতোই বুঝতে পেরেছো বৎস। এই 3টে পুতুলের জ্ঞান সম্পন্ন 4র্থ পুতুলটা হচ্ছে তুমি নিজে। এখন তুমি সেটা নিজেই বুঝতে পারবে। এরপর শিবা গুরুদেবের কাছ থেকে জ্ঞান অর্জন করে মহারাজের দরবারে একটা ভালো কাজ পেয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।